এবার কি লেখাটা দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, তো ডিসকাশনটা আমি ওভারঅল আমাদের একটা যদি গাইডলাইন বলি, সেই গাইডলাইনটা এইভাবে আমরা বলতে পারি যে আসলে এইটার এই রিপোর্টিং এর সাথে একটু একটু করে আমরা অ্যাটাচ করব যে এক একটা করে আইএস, যেমন আজকের টোটাল ডিসকাশনে আইএস 1 to 7 এগুলো চলে আসবে। আমরা আইএস সম্পর্কে এখানে হয়তো অত বেশি ডিপে যাওয়ার সুযোগ থাকবে না, এটার প্রচুর ভিডিও আমার এখানে আছে বা আপনারা গ্লোবালি পাবেন। আমরা রিপোর্টিং করতে যে আমরা শিখতে যে তখন যেটা লাগবে ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল আমরা যে অ্যাকাউন্টিং বেসিক যদি নিয়ে ডিসকাশন করি বা অ্যাকাউন্টিং এর একদম স্ক্র্যাচ থেকে আমরা যেভাবে গতকালকে শুরু করেছিলাম, তো প্রথমে আমাদের কিছু জিনিস একটু থিওরি, অল্প একটু থিওরি জানতে হবে। সেটা এরকম যে অ্যাকাউন্টিং করতে গেলে আমাদের এনটিটি কনসেপ্ট বলে একটা কনসেপ্ট আছে। সো আমাকে কেউ একজন বলেন তো হোয়াট ইজ এনটিটি কনসেপ্ট? এনিওয়ান, জাস্ট হোয়াট ইজ দ্য এনটিটি কনসেপ্ট? স্যার এনটিটি কনসেপ্ট হলো যে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস দুটো সেপারেট এন্টিটি। সো ইন্ডিভিজুয়াল ক্যান রান দ্য বিজনেস, বাট বিজনেস ইটসেলফ এন্টিটি অ্যাজ এ, মানে একটা মানে বিজনেস ইটসেলফ একটা আলাদা এন্টিটি, এটার সাথে ইন্ডিভিজুয়ালের কোনো কানেকশন নাই, বিজনেসটা আলাদাভাবে চলবে আর কি। এক্স্যাক্টলি, মানে এভাবে যদি আরো বললে ভালো হয় যে ওনাররা, আপনি যখন এই রিপোর্টিংটা শিখছেন অ্যাজ ইফ ইউ আর দ্য হেড অফ অ্যাকাউন্টস অর ইউ আর দ্য জিএম অ্যাকাউন্টস অর ইউ আর দ্য সিএফও, বা অথবা আপনি ফাইন্যান্স ম্যানেজার, whatever you can think yourself about yourself, but এখানে মনে রাখতে হবে ওনাররা যখন টাকা দিচ্ছে বা ওনাররা ব্যবসা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, তারা অনেক সময় ওনাররা অপারেশনেও ইনভলভ হচ্ছেন। কারণ এখানে একটা কনসেপ্ট আছে ওনারদের ভিতরে এক্সিকিউটিভ আর নন এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে যারা ওনাররা টাকা দিয়েছেন, ব্যবসা শুরু করছেন, তারা ডিরেক্টর, আবার ডে টু ডে অপারেশন ইনভলভ হন, ওনাদেরকে এক্সিকিউটিভ, তারা ওনারা এক্সিকিউটিভ পজিশন। আর নন এক্সিকিউটিভ মানে হচ্ছে ওনারা স্পন্সর ডিরেক্টর, বাট ওনারা ডে টু ডে অপারেশনে আসেন না, ওনারা বোর্ড মিটিং, এজিএম এইসব জায়গায় জয়েন করেন, সেটাকে নন এক্সিকিউটিভ বলা হয়। তো এইখানে হোয়াট এভার দ্য কেস, ওনারা এক্সিকিউটিভ হোক আর নন এক্সিকিউটিভ হোক, মানে ওনারা ওনার এবং ব্যবসায় আবার ডেইলি আসেন বসেন, খোঁজ খবর নিক বা না নিক। আর সেই জায়গায় কনসেপ্ট করে আমাদের মাথায় রাখতে হবে যে ব্যবসা এবং ওনাররা ডিফারেন্ট। অনেকেই কিন্তু এই ভুলটা করে, ওনারদের সমস্ত কিছু ব্যবসার সাথে মিক্স করে ফেলে। এটার ভিতরে অনেক কমপ্লিকেসি আছে। কেন কমপ্লিকেসি আছে? যখন ওনারা টাকা দেয়, আপনি মনে করতেই পারেন যে উনি মিস্টার এক্স আর উনি তো এক্স ওয়াই জেড কোম্পানি, সো ওনার সাথে আবার আলাদা হিসাব রাখার দরকার কি আছে? এটাই হচ্ছে মেইন কনসেপ্ট, যে আসলে ওনার কাছ থেকে যখন আমি টাকা পাচ্ছি ওনার থেকে, তখন ব্যবসার জন্য লাইবিলিটি হচ্ছে। যখন আবার টাকা ফেরত দিচ্ছি ইন টার্মস অফ ডিভিডেন্ড অথবা যদি রিটার্ন দেই ক্যাপিটাল, যে কোনো ফর্মেই হোক না কেন, আমরা তখন লাইবিলিটি থেকে আমরা আমরা মানে আমাদের লাইবিলিটি পে করা হচ্ছে। তো এই কারণে ওনাররা ইজ অলসো এ আউটসাইডার ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড কনসিডারে। তারা আসলে ইন্টারনাল লাইবিলিটি বলতে পারে। তারা যদিও এক্সটার্নাল লাইবিলিটির মতো না, বাট তারা হচ্ছে অর্গানাইজেশনের ডিফারেন্ট একটা লিগ্যাল এন্টিটি। সো এই জায়গায় বলা হচ্ছে যে এন্টিটি কনসেপ্ট এন্ড অর্গানাইজেশন stand apart from a organization stand apart from the other organization as a separate economic unit। সেটা হইতে পারে ডিফারেন্ট কোম্পানি আর ইভেন ওনারদের থেকেও। সো এটা একটা। আর একটা হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। এই গোয়িং কনসার্ন কনসেপ্টটা কি আর কেউ একজন বলতে পারবেন? হোয়াট ইজ দ্য গোয়িং কনসার্ন কনসেপ্ট? আরেকজন স্যার গোয়িং কনসার্ন কনসেপ্ট, স্যার জি বলেন। স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার, আছে প্লিজ। গোয়িং কনসার্ন কনসেপ্ট হলো মানে স্যার আমরা, হ্যাঁ স্যার, গোয়িং কনসেপ্ট হলো মানে স্যার আমরা ধরে নিচ্ছি যে ব্যবসা প্রতিষ্ঠানটি আরো 1 বছর যাবত চলবে বা কন্টিনিউ থাকবে, 1 বছরের মধ্যে বন্ধ হবে না। এক্স্যাক্টলি। গোয়িং কনসেপ্ট মানে হচ্ছে আপনার ব্যবসাটা চলতে থাকবে আনফোরসিয়েবল টাইম, বাট এইটা অ্যাটলিস্ট এই আনফোরসিয়েবল টাইম মিনিমাম সংখ্যা হচ্ছে 1 বছর, মানে মিনিমাম 1 বছর চলবে এবং তারও অনেক অধিক সময় ধরে চলতে থাকবে। ইয়েস, ইউ আর রাইট। তো এটা আমরা দেখলাম। আরেকটা হচ্ছে টাইম পিরিয়ড কনসেপ্ট। এটার মানে কি, হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড কনসেপ্ট? এই টাইম পিরিয়ড কনসেপ্টটা কি, কে বলতে পারবেন?
স্যার টাইম পিরিয়ড কনসেপ্ট হলো কি স্যার, এটা মনে হয় যে আপনাকে এটা টাইম টু টাইম একটা রিপোর্ট জেনারেট করতে হবে, এইটা কি মিন করে স্যার? হ্যাঁ ওইটাই। স্যার কত দিনের জন্য বলেন তো? স্যার টাইম পিরিয়ড কনসেপ্ট হলো একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ 1 বছরের জন্য একটা ইনকাম স্টেটমেন্টের কি সিচুয়েশন এটাকে মেজার করার জন্য টাইম পিরিয়ড কনসেপ্ট। এটা কি 1 বছর মানে আইএস এ কি বলছে? আইএস কি বলছে? 1 বছর নাকি মাস নাকি 6 মাস? এটা 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 স্যার আইএস স্যার স্যার আমার জানা মতে যে ইয়ার এন্ডিং আর কি স্যার, ইয়ার এন্ডিং। আচ্ছা, এখানে এই জায়গাটা একটু কনফিউশন আছে, এজন্য ক্লিয়ার করে দিই। মানে এই রেকর্ডটা তো আপনাদের কাছে থাকবে, রিপিটেডলি শুনবেন, কারণ এটা খুব জরুরি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এক হচ্ছে যে ইয়ারলি ফাইন্যান্সিয়ালি ঠিক আছে, মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, হ্যাঁ, তো বাংলাদেশের ক্ষেত্রে সেটা জুলাই টু জুন। আর আইএস অ্যালাউ করে, অনেক দেশে এটা প্রচলিত আছে, সেটাকে হচ্ছে 52 সপ্তাহে, অর্থাৎ হচ্ছে যে আমরা বলি না 52 সপ্তাহে একটা বছর হয়, সো 52 উইক একদম উইক টু উইক কনসিডার করে 52 উইকেও করা যায়। কারণ কি আমরা তো নরমালি হচ্ছে যে বছরে 54 উইক হয়ে যায়, সো 1 বছর অথবা 52 সপ্তাহ বোথ আর অ্যালাউড। তো তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, যে আপনাকে 1 বছরে একবার করতেই হবে বা 52 উইকে একবার করতেই হবে। হ্যাঁ, কিন্তু এর ছোট পিরিয়ড সম্পর্কে কিছু বলা আছে যে কয় মাসে, 1 মাসে করা যাবে কি যাবে না, বা 3 মাসে করা যাবে কি যাবে না, অথবা 6 মাসে করা যাবে কি যাবে না, এই জায়গায় কোনো ইয়ে আছে? মানে এই সম্পর্কে কিছু বলা আছে? স্যার আবার একটু বলবেন স্যার? মানে 1 বছরে তো মিনিমাম একবার করতেই হবে, মাস্ট, ইউ হ্যাভ টু হ্যাভ। বাট এর থেকে কম পিরিয়ড, আই মিন হচ্ছে যে লেটস সে আপনার 1 মাসে করা যাবে কিনা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, 6 মাসে করা যাবে কিনা, এটার ক্ষেত্রে কোনো মানে নিয়ম আছে কিনা, বলা আছে কিনা? স্যার এটা কোয়ার্টারলি, জি বলেন। মাহফুজ ভাই বলেন। জি বলেন প্লিজ। স্যার কোয়ার্টারলি এটা কোয়ার্টারলি করার একটা ইয়ে থাকতে পারে, কোয়ার্টারলি। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার হন, আমি ওই যে এইটা পরে লিখে দেবো, আপনার ওইখানে ডিসকাশনে কোনো অসুবিধা নেই। আপাতত শুনে নেন, আমি যখন ওই যে আবার এখন ওই এক্সেল শিটে যাব তখন লিখে দেবো। এটা হচ্ছে যে বছরে একবার মিনিমাম একবার করার বাধ্যবাধকতা, সেটা আইএস 1। এর বাইরে আপনি অনেকবার করতে পারেন, মানে ইভেন সপ্তাহে সপ্তাহে অ্যাকাউন্টস করতে পারেন, এই ব্যাপারে কোনো রকম বাধা নাই, যে মানে একবার অ্যানুয়ালি করতেই হবে। এছাড়া আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আইএস 34, যেটা আপনি একটু আগে বললেন, সেটা হচ্ছে ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সেই ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং মানে আপনি হচ্ছে 6 মাস বা 6 মাস বা 3 মাস এটা করতে পারেন। সো যখন এই আইএস 34 এর আওতায় আপনি করবেন রিপোর্টিং, তো ওইখানে কিন্তু ক্লিয়ার করা নাই যে আপনি আসলে 6 মাসেই করতে হবে নাকি 3 মাসেই করতে হবে। এটা আসলে লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে ম্যান্ডেটরি আছে, সেটা হচ্ছে কোয়ার্টারলি আনঅডিটেড হইলেও আপনাকে অ্যাকাউন্টস পাবলিশ করতে হবে। সেটা আবার ফুল আইএস 1 এর সমস্ত কিছু ফলো না করলেও চলবে। সেটা কোথায় পার্শিয়াল, এই যে 3 মাসের অ্যাকাউন্টস করতে গেলে কোন সাইজের অ্যাকাউন্টস হবে, কি করবেন না করবেন, বছরে যেমন টোটাল ডিসক্লোজার দেন, অনেক বেশি নোট টোট হয়, এই সব কিছু লাগবে কি লাগবে না, এই বিষয়টা বলা আছে আইএস 34। এটার নাম হচ্ছে ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। আমি এখন ক্লিয়ার করে দেই যে আইএস 34 এর আন্ডারে যে রিপোর্টিংটা হয় কোয়ার্টারলি, সেই কোয়ার্টারলিটা আসলে কম্পারেটিভলি প্রিসাইজলি হয়, অত বেশি লম্বা হয় না। তো এক টাইম কনসেপ্ট নিয়ে আমি কতগুলো জিনিস বলে দিলাম, এখানে সামারি করা আছে, বাট এখানে তো খালি বলাই শেষ যে রিপোর্ট ইনফরমেশন এট রেগুলার ইন্টারভেল। এই রেগুলার ইন্টারভেলের ব্যাপারে আর কিচ্ছু এখানে বলা নাই। এটা একটা ওই যে টেমপ্লেটের কথা বললাম, যে টোটাল এই জিনিসটাই আমি দেখেছি ফলো করলে আপনার ওই যে টোটাল কথাটা বলতে সুবিধা হয়, গুছায় কোনটার পর কোনটা বলবো, কোনো কিছু বাদ যাচ্ছে কিনা। বাট বিং এ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রফেশনাল, আপনি যে রিপোর্ট করবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এটা কি আমাদের দেশের প্রেক্ষাপটে মানে লিস্টেড কোম্পানিগুলোকে কোয়ার্টারলি রিপোর্ট পাবলিশ করতে হবে, এটা কি আইন দ্বারা বলা আছে স্যার, আইনের মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই সিকিউরিটিজ লতে বলা আছে। বাংলাদেশ এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের লতে বলা আছে, আপনি লিস্টেড হলে আপনি দেখবেন যে লিস্টেড কোম্পানিগুলোর কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আনঅডিটেড, অনেকে অডিট করে দেয়, বাট আনঅডিটেড হলেও আপনাকে পত্রিকায় দিতে হবে, দেয়া হয়, আপনি খেয়াল করে দেখবেন, মাস্ট। হ্যাঁ, ঠিক আছে, এটা বাংলাদেশের কনটেক্সটে এবং গ্লোবালি। জি, তাহলে এই এক টাইম পিরিয়ড কনসেপ্টে আমি কতগুলো জিনিস বললাম, দুইটা আইএস কভার করলাম। একটা হচ্ছে আইএস 1, যেটা অ্যানুয়ালি একবার করতেই হবে,
মিনিমাম কতবার করবেন, সপ্তাহে করবেন, সপ্তাহে নাকি মাসে মাসে, 3 মাসে, এগুলো নিয়ে কোনো কথা বলা নেই। কথা আরেকটা বলা আছে, যেটা বললাম, যদি আপনি 1 বছরের কমের সময়ের জন্য করেন, সেক্ষেত্রে আপনাকে এত এলাবোরেটলি বছরের অ্যাকাউন্টস, ইয়ারলি অ্যাকাউন্টস যেমন ডিটেইল করেন ওরকম না করেও আপনাকে শর্ট, একটু কম্পারেটিভলি শর্ট করার একটা উপায় আছে, সেটা হচ্ছে IAS 34। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত এই দুইটা উপরের দুইটা বলছিলাম IAS 1, এটা হচ্ছে IAS 1 এবং IAS 34 এ বলা আছে। এরপরে হচ্ছে রিলায়েবিলিটি প্রিন্সিপাল বলা হয়, যে আপনি এটা আসলে এটা IAS 1 এর ভিতরেই বলা আছে, অ্যাকাউন্টিং রেকর্ড মাস্ট বি বেসড অন দ্য রিলায়েবিলিটি, এবং এটাকে ফেয়ারনেস বলে, রিলায়েবিলিটি এবং ফেয়ারনেস বলে, যে আপনি এমন কিছু প্রেজেন্ট করবেন না যেটা আসলে মানে ট্রাস্টওয়ার্দিনেস না থাকে, আপনাকে অবিশ্বাসযোগ্য বলে মনে হয় না, ঠিক আছে? সো এটা আছে। কস্ট প্রিন্সিপাল আমরা জানি যে অ্যাসেট, মানে অ্যাসেট এবং সার্ভিস অ্যাকোয়ার্ড at recorded at actual and historical cost। আমরা যখন একটা অ্যাসেটকে অ্যাকুইজিশন করি তখন আমাদেরকে হিস্ট্রিক্যাল কস্টে করতে হয়। হোয়াট ইজ হিস্ট্রিক্যাল কস্ট? হিস্ট্রিক্যাল কস্ট মানে যে দামে আপনি কিনছেন, দ্যাট ইজ ইওর হিস্ট্রিক্যাল কস্ট। পরবর্তীকালে হিস্ট্রিক্যাল কস্ট ছাড়া আরেকটা কস্ট আছে, এটাকে কেউ বলবেন কি নাম বলে এটাকে? হ্যাভ ইউ এনি আইডিয়া? মার্কেট ভ্যালু স্যার। ওইটাকে রিভ্যালুড কস্ট বলে, রিভ্যালুড, মার্কেট, রাইট, মার্কেট ভ্যালুর বেসিসে রিভ্যালুড করা হয়। এই যে কস্ট প্রিন্সিপাল বলতে যে আমি যেটা বললাম, যে আপনি ইনিশিয়ালি রেকর্ড করবেন হচ্ছে IAS 1 এ বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা আছে যে আপনি হিস্ট্রিক্যাল কস্ট রেকর্ড করবেন, কিন্তু IAS 16 এ বলা আছে, IAS 16 মানে হচ্ছে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টে বলা আছে যে আপনি কস্ট মডেলও ফলো করতে পারেন, রিভ্যালুড মডেলও ফলো করতে পারেন। যদি রিভ্যালুড মডেল ফলো করেন তাহলে আপনি বেসড অন দ্য ফেয়ার মার্কেট প্রাইসের সাথে অ্যাডজাস্ট করে আপনি এটাকে রিভ্যালুড অ্যামাউন্ট দেখাবেন। সো দ্যাট ইজ কস্ট প্রিন্সিপাল গেল। এরপর রেভিনিউ প্রিন্সিপাল আপনি জানেন যে এস্টাবলিশ when you record revenue, usually when you earn, আমরা যখন আর্ন করি তখন হচ্ছে রেভিনিউ হয়, আর না হলে আনআর্নড হয়। সো ম্যাচিং কনসেপ্ট আমরা জানি, নরমালি ম্যাচিং কনসেপ্ট হচ্ছে যে এক্সপেন্স ম্যাচড এগেইনস্ট দ্য রেভিনিউ ইন দ্য সেম পিরিয়ড। এটা একটা উদাহরণ বলতে পারবেন যে ম্যাচিং প্রিন্সিপাল যে কথাটা বললাম এটা মানে কি? কেউ একজন আমাকে বুঝিয়ে বলবেন হোয়াট ইজ ম্যাচিং প্রিন্সিপাল, এটা মানে কি? একটু বড় করে দিলাম। any idea about? এক্সপেন্স এবং রেভিনিউ দুইটার তো মানে আমি যেটা রেভিনিউ আর্ন করছি, ওইটা আর্ন করার জন্য যে এক্সপেন্ডিচারটা হবে সেই এক্সপেন্ডিচারটা যেন মানে সব ঘুরে ফিরে ম্যাচিং হয়ে যাচ্ছে, এক্সপেন্সের তো ম্যাচিং হয়। হ্যাঁ, আমি বলে দিই এরকম, ধরেন লেটস সে আমি একটু উদাহরণ দিই, is like that, yes, we can give this example. I mean the matching principle is like that. Let's say you sell a product, let's say you sell a television set this year, okay? So this television set cost you, let's say 1,000 taka. So you sold a television set in 2021. The selling price is 1,000 crore. So 1,000 taka. So now is good. So the cost of goods sold, I mean the cost of this product is 600 taka. So generally you charge sales 1,000 less cost is basically 600. So your GP is basically 400. But the fact is that we should be very cautious about that there should be I mean you give a warranty that this television set has a warranty for next 3 years. I mean if the set has faced any problem, let's say there is a picture tube problem or there is a color problem, anything, so you give a outright warranty that you will repair it or replace it. So now is a question that if this warranty cost is basically 50 taka per television set average, because you need not I mean I mentioned this part in English because I really forgot about that there are some foreign students, most of you are in Bengali speaker, but as they are very silent,
do not participate that much. So I sometimes I forget that there are some foreign students are there. That's why I will try to mix the English and Bangla, but mostly in English. And I am sure that I am very much slow, and I try to speak in English with a very candid way so that you can understand. So the point is like that, as we have given a 3 years warranty, and this is the average cost is 50 taka per television set. Now, though this 50 taka will be charged against this television set maybe in the upcoming years, I mean the next year, or I mean after 2 years or after 3 years, but you need to assign this 50 taka and charged against this, I mean this cost of goods sold. So আমি কি বলার চেষ্টা করলাম, লেটস সে যে আপনি 1000 টাকা টিভি সেট সেল করলেন, you sold this television set 1000 টাকা, direct cost of this television set is 600 taka. So there is a, I mean CM, contribution margin, or a gross margin is basically 400 taka, but there is a provision that you are giving 3 years warranty, and average warranty cost per television set is 50 taka. Though this 50 taka you need not to pay currently, you will going to pay it after 1 year or 2 years or 3 years, but you need to assign, or you need to calculate all the cost and charge in this year. That is called matching concept. অর্থাৎ কারেন্ট ইয়ারের সেলের এগেইনস্টে ফিউচার পিরিয়ডে যদি কোনো খরচ হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোকে একসাথে এনে কারেন্ট ইয়ার রেভিনিউর এগেইনস্টে চার্জ করতে হবে. দ্যাট ইজ কল্ড ম্যাচিং প্রিন্সিপল. And now it is clear to you. Anyone can this is very interesting. Okay, Yes, sir. is it okay? So sometimes we missed it, but for a good reporter you need to let's say another example we can give. Let's say we know the account receivable. Account receivable mean that is sale on account. আপনি বাকিতে সেল করছেন, you are not selling it on cash, so you are selling on account or on credit. So there is a chance that few of your customer will default to pay the money. That's why we have an account called bad debt expense. So you need to make a provision, bad debt expense and allowance for bad debt. So these bad debt expense charged against the revenue of current year. Okay, so this is called I mean matching concept. And the accounting period, already time period concept also the similar, because in many countries there are they follow the fiscal calendar year, I mean the January to December. Some countries, European countries, they follow, I mean like us, July to June. American companies, they follow, I mean October to September. And Indian companies, most of the Indian companies, they follow basically April to March. So that these are the, I mean the accounting period. So we know about it. And another concept is cash basis of accounting and accrual basis of accounting. So cash basis of accounting is not allowed as per International Financial Reporting Standard, except few development sector like NGOs and other government sector. For except those few I mean there are very few exception. Other than that, every commercial organization need to follow the cash basis, accrual basis of accounting, not the cash basis. So these are the thing. And for our case, for in Bangladesh, we need to follow the international accounting standards. Okay, International Financial Reporting Standard. But for some European countries like German and USA, they follow both. They follow the US GAAP, German GAAP. GAAP mean generally accepted accounting principle, and they also follow partly the IFRS also. But for our case in Bangladesh, in Pakistan, in Sri Lanka, we are fully IS. We are following fully IFRS and IS. But for India, they have a different, I mean, arrangement. They follow the IFRS, but they also
Indian index, I mean, they have a standard IA. There is also called IAS, Indian Accounting Standard. So there is a mixed way in India, but for our case, we follow directly IAS and IFRS. So any question regarding this small discussion regarding the framework, the concept, principle, and basis of accounting. This is last class we didn't discuss these things. Today I give a small summary about these things because it's very important. Many of us know about it, but still I try to give some the overview. Okay, sir. Thank you. So now I will come here again, but I will just continue the last class first because that was the basic, and we are sorry. Just a minute. So how was your International Accounting Day? You just hello? Yes, sir. So 10th November was International Accounting Day. Did you enjoy it? Yes, sir. So আপনাদের অর্গানাইজেশনে কোনো হয়েছিল, কোনো আপনারা যেখানে কাজ করেন সেখানে কোন রকম অনেক অর্গানাইজেশন যেগুলো কেক কেটেছে এবার? স্যার কোনো সেলিব্রেশন হয়নি, বাট আমাদের যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিল আমরা মোটামুটি মিষ্টিমুখ করছি আর কি স্যার। এই আর নিজেদের মধ্যে নলেজ শেয়ারিং করছি। Okay, thank you. So this is basically very important because I tried, because few years আমি গত কয়েক বছর যাবত এটি নিয়ে আসলে আমি খুব বেশি কাজ করছি, এবং এটার ফলে যেটা হচ্ছে যে এখন বাংলাদেশে এই দিবসটা দিনকে দিন অনেক জনপ্রিয় হচ্ছে, এবং অনেকেই বলে, গতকালকে আমি এই কামরুলের সাথে দেখা হয়েছিল, ওই দিন আমি ICMA তে গেলাম। সো আমাকে একজন বলছিল যে এটাকে জনপ্রিয় করার জন্য, এবং বাংলাদেশে অ্যাকাউন্টিং ডে এটা তো 1972 সাল থেকে গ্লোবালি এটাকে অবজার্ভ করা হয়, বাট বাংলাদেশে অনেকেই বলছিল যে এটা আপনার একটা বড় ভূমিকা, যে আপনি বাংলাদেশে এটাকে জনপ্রিয় করার জন্য কাজ করছেন গত 4-5 বছর যাবত। এটা একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদেরকে যদি প্রমোট না করি, nobody will recognize us. অনেক অর্গানাইজেশনে দেখেন, আমি যেসব অর্গানাইজেশনে কাজ করেছি আমি আপনাকে রেস্ট অ্যাসিওর করতে পারি। আচ্ছা, এখন কি আগের স্লাইডটা দেখা যাচ্ছে তো না? এই যে গত ক্লাসে যেটা পড়ছিলাম, আমি যেটা বলার চেষ্টা করছিলাম, আমরা অনেকেই কিন্তু অ্যাকাউন্টস টিমকে ঠিক একটু এডিশনাল প্লেয়ার, দে কনসিডার দ্য অ্যাকাউন্টস টিম অ্যাজ এ এডিশনাল প্লেয়ার, লাইক in cricket or football, especially in cricket, you can observe that the 12th man is basically have a role. What is the role of 12th man? Can anyone explain what is the role for a 12th man in cricket match? একটা ক্রিকেট খেলায় 12তম সদস্য যিনি থাকেন, ওনারা কি করেন? তার রেসপন্সিবিলিটি হলে মাঠের যে এক্সিস্টিং প্লেয়ারদের আছে তাদেরকে বিভিন্ন টাইম টু টাইম তাদের হেল্প করা তাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে টু চেঞ্জ এনিথিং, ওইটা প্রোভাইড করা, প্লাস সাবস্টিটিউট থাকতে পারে। রাইট, ইয়েস, basically they cannot play cricket. Now the rules has changed a lot, but previously there was a rule that they can only take part in the fielding, not as a bowler or as a batsman. That is the first rule. And the second rule, they bring water for the players. They bring some additional pad, bat, gloves for them. So previously, especially in Bangladesh, most of the organization, they consider the accounts team, finance team are the 12th man of their team. But this concept has changed a lot, and I am one of the person who are we are trying really hard to make it realize that accounting department is the heart and blood of any organization. And now many organizations recognize that without, like this year, most of the population, many of the the Facebook people in Facebook, many of us share that accounting chhara bishyo, hisab chhara bishyo puropuri nisho, like that.
basically accountant ra is so important. If any organization, they cannot recognize the proper contribution of an accounts team, then these organizations will suffer a lot, and even they will because I can give you so many example in Bangladesh that without proper accounting control, accounting management, treasury function, organization dies. Many organizations, I can give you number of example. It publicly bola jay, there is no restriction. So anyway, so that was the this month is basically accounting. 10th of November is the International Accounting Day. So we, being accountant, we always need to feel proud that we are from this fraternity, and we are basically being an accountant. We should appraise. We should feel proud and appraise among us. So last session e আমরা এই ডিসকাশন গুলো করেছিলাম. এখন now we need to do the journal already. On last class we did the journals, and most of the journal is so easy for you. You just can make it very easy. Now there is a question that মানে journal থেকে ledger, how we can post from journal to ledger. So ledger, কেউ একজন বলেন তো, how many ledger may be create from these journal entries? What will be the number of the ledger from these the journal entries? কেউ একজন বলেন তো, what is the logic behind that? যে আমরা যে জার্নাল করছি, এখান থেকে লেজার করার সময় কি কারণে কতগুলো জার্নাল লেজার হয় এবং কেন হয়, এবং লজিকটা কি? প্লিজ এনিওয়ান। স্যার একটা জার্নালিস্টে তো দুইটা পার্ট থাকে, একটা ডেবিট এবং ক্রেডিট, সো বোথ অফ देम নিডস দ্য লেজার। ওকে, so let's say for you are right. Okay, I agree with you, but here is in July 16 there is a part, debit part is basically Al Arafa Bank, and credit part is loan from Rakib. So this is a bank Al Arafa. Again, probably there is a credit of bank Al Arafa. Here again a credit bank Al Arafa. Here is also another Al Arafa. So from there we can make 1 2 3 4 ledger or one ledger. One ledger, sir. One ledger. Why? Why? Because all are the same banks. It's Al Arafa Bank, so they maintain one bank and one accounts. That's why it's a yes. But I mean, it's very important to understand that in a particular year, let's say we are as sometimes before I mentioned that we need to complete our accounting cycle at least for a year. Yearly ekbare kortei hobe. Apart, we can close monthly, even bi-weekly, even weekly also. Quarterly, half yearly is very much possible, doable. But the fact is, according to the International Accounting Standard 1 and Accounting Conceptual Framework, you need to complete your accounts, you need to close your accounts at least annually. So annually korte gele ekhon dhoren ekta, what is the objective of a finance manager, accounting manager, manager account? What is the primary objective? To report, to reflect the transaction. Ekta organizationer basically accounting is the language of business. Ekhon ধরেন আপনি এই টোটাল জার্নাল গুলো যদি, এটা তো এক মাসের আমরা স্যাম্পল, উই প্রিপেয়ার্ড ইট ফর only 1 month sample transaction, but for any commercial organization in a month maybe 30,000 40,000 accounting entity maybe occur. We will post 3,000 5,000 10,000 the journals. So এই জিনিসটা যদি সরাসরি ওনারদের হাতে আমরা তুলে দিই, we just give the total ledger journal book to the owners, and they need to find out the transaction. They need to understand the financial position and the profit of from this the journals,
it is really impossible for anyone. That's why we need to summarize. So summarization is a process starting from the journal, because otherwise if you do not post into the journal, how can you start the summarize? So first of all, you need to do the every journal time to time, not like that we post the journal after 1 month, after 5 days. No, just right now, when any financial transaction occurred, you just do the journal. So this is for the automation process, for the SAP or QuickBook or Tally or any other software, especially for the integrated software like SAP and Oracle or Sun System or JD Edward, that sort of automated even integrated software, you only need to make a journal. With that journal, they pick the ledger automatically. So you need not to transfer your journal to ledger. But for the manual, as we are just learning the basic of the year, so that's why we need to select how many different heads are there. We can call it a chart of accounts. So how many chart of accounts? It may be 1,000, because as the company has number of the journals and different names and different line items. So different line items, you need to create different ledger, and these ledger head also called the chart of accounts. So here is, we can follow that Rakib is first ledger maybe registration and renewal, because from the journal entry you can see the first item is registration and renewal. So as there is a journal posted here, 230 taka, registration and renewal. So we need to create a ledger. Now question is that how can we make a ledger? What is the logic? So now we need to see that আমাদের কি দেখতে হবে যে এখানে আমরা এই যে registration and renewal, এটা কি debit or credit, is it a asset or expense? So for that, maybe last class we discussed, এটা আমরা কিন্তু registration renewal যদি amount অনেক বড় হয়, if the amount is too large for us to so we can make it as deferred expense. So what is called deferred expense? আপনারা কি কেউ বলতে পারেন what is deferred expense? Deferred expense টা কি, মানে what is deferred expense? So deferred means বিলম্বিত, যে এক্সপেন্সটা স্যার right now হচ্ছে না, it will be an expenses in near future which can be deferred. আমরা এক্সপেন্সটাকে ডিফার করছি ফর টাইমিং, কারণ রিনিউয়াল এন্ড রেজিস্ট্রেশন রিনিউয়াল এই অ্যামাউন্টটা যদি ছোট, এটাকে আসলে আমরা অ্যাসেট কখনোই করব না। অ্যাসেট করলে ডিফারেন্ট, অ্যাসেট তো অ্যাসেটে চলে যেত, বাট এটা আমরা লজিক্যালি ধরে নিলাম। যদি কেউ মনে করে যে এটাকে অ্যাসেট হিসেবে করতে পারে, কারণ তাহলে তো রেজিস্ট্রেশন রিনিউয়াল নামে একটা অ্যাসেট হেড থাকবে, এটা ম্যানেজমেন্ট ডিসকাশন। বাট মোস্ট অফ দ্য অর্গানাইজেশন আমরা যেটা ফলো করি, আমরা এটাকে অ্যাসেট হিসেবে নেই না। অ্যাসেট হিসেবে না নিলে তারপর যদি অ্যামাউন্টটা বড় হয়, ইট ইজ ম্যানেজমেন্ট ডিসিশন যে আমরা কি এটা কি সরাসরি এক্সপেন্স হিসেবে কারেন্ট ইয়ারে ফুল চার্জ করব, নাকি এটা একাধিক বছরে অ্যালোকেট করব। সো অ্যালোকেট করলে তখন এই যে আমি এক বছরের খরচকে একাধিক বছরের টেনে নিয়ে অ্যালোকেট করছি, এই টার্মিনোলজি বলা হয় ডিফার্ড এক্সপেন্স। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ইজ ইট রিয়েলি ক্লিয়ার? Yes, sir. ওকে, সো তাহলে আমরা এখন এখানে ডেবিট দেখছি। সো লেজারে কি হবে? লেজারে বেসিক্যালি নিতে হয় যে আমরা একদম সেই বাচ্চাকালের কথা আমাদের মনে আছে, আমরা ইন্টারমিডিয়েট লেভেল অর দ্য এসএসসি লেভেল ইনফ্যাক্ট। সো আমরা চেষ্টা করি যে এটা হচ্ছে যে as this is a expense and the nature of the expense is basically debit, so we need to consider the counterpart. It double entry system. This is a registration renewal fees is basically a fees always S হয়, হ্যাঁ। registration and renewal fees is basically a expense, and এখানে যদি ক্যাশ দিতাম, if you paid it from bank or cash, so here will be a bank or cash, because আমরা দেখেছিলাম যে আমরা কোম্পানিটা ফর্ম করেছি আরো পরে, that's why we took this from loan from Rakib. So here will be
উই ক্যান সি দ্যাট ডেবিট সাইডে আমরা যেহেতু ডেবিট আইটেম, সো ডেবিট সাইডে রাকিবকে রাখা হয়েছে। আর পরবর্তীকালে আরেকটা আছে, দেখবেন যে এখানে আরেকটা খরচ আছে, যেটা হচ্ছে যে বড় অ্যামাউন্ট, যেটা শফিকুল রহমান কোম্পানি আমরা ধরে নিছিলাম। এর পরে হচ্ছে যে আরেকটা এন্ট্রি হয়েছিল, যেটা হচ্ছে যে টোটাল গভর্নমেন্ট ফি এবং প্রফেশনাল ফি মিলে আপনার এটা ছিল প্রফেশনাল সার্ভিস ফি, দিস ইজ ডিফারেন্ট। আর রেজিস্ট্রেশন আর রিনিউয়ালে আলাদা একটা খরচ হয়েছিল যে গভর্নমেন্ট ফিস, সেটা ছিল 25,733। সো দ্যাট ইজ অলসো as this is a debit debit balance, I mean registration renewal is expense and always a balance হবে debit balance, so both item is debit. So আমরা বছর শেষে এর পরে যদি আর কোনো ট্রানজাকশন না থাকে, আমরা দেখতে পারবো যে বেসিক্যালি রেজিস্ট্রেশন এন্ড রিনিউয়াল হচ্ছে এই দুইটা টাকা মিলে আমাদের হচ্ছে যেটা থেকে যাবে, দিস ইজ আওয়ার ডেবিট ব্যালেন্স থাকবে অলওয়েজ। হ্যাঁ, আমরা এটাকে ডেবিট ব্যালেন্স হিসেবে করব, তাই না? আই মিন আমরা এটাকে ডেবিট ব্যালেন্স হিসেবে আমরা এটাকে কনসিডার করব। ওকে, সো এখন আপনি বলেন তো যে এটা আমরা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? যে আমরা তো জানি এটা খুব জানা জিনিস, তারপর জাস্ট আমি জাস্ট মানে কনসিডার ইট যে আমরা ধরে নিলাম যে আমরা একটু স্ক্র্যাচ দিয়ে ডিসকাশন করছি, সরি আমরা একটা স্ক্র্যাচ দিয়ে ডিসকাশন করছি, তো আমরা ধরে নিলাম যে এটা আমরা এখানে আমরা বুঝতে একটু ক্লিয়ার বোঝার জন্য আমরা এটাকে আসলে একটু ডিটেইলে ডিসকাশন করলাম। সো ইজ ইট ক্লিয়ার টু ইউ? এখন কি বোঝা যাচ্ছে জিনিসটা? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন বলেন তো যে এই যে সরি আমি করে ফেললাম। এখন বলেন তো আমাদেরকে যে এই যে জিনিসটা কোথায় যাবে, এইটা কত দূর থাকবে? আমি যে জিনিসটা একটু দেখালাম আমরা, যে আমরা যে আপনার হচ্ছে যে ইয়ে করলাম, আই মিন আমরা যে রেজিস্ট্রেশন এন্ড রিনিউয়াল এক্সপেন্সটা দেখালাম এখানে, এটা কোথায় হিট করবে, এটা যাবে কোথায়? আমরা তো গন্তব্য কি, আমাদের অ্যাকাউন্টস এর গন্তব্য কি, আমরা কোথায় যে হিট করে আমাদের যায় কোথায় কোথায় বলেন তো? আউটপুট কি বলেন প্লিজ? এটা ইনকাম স্টেটমেন্টে যাবে, ইনকাম স্টেটমেন্ট যাবে। যদি আমরা এটা এক্সপেন্স হিসেবে দেখাই, তাই তো? আমরা এক্সপেন্স দেখালে এটা যাবে কোথায়? আমরা যেহেতু এটা সরি হ্যাঁ এটা ইনকাম স্টেটমেন্ট যাবে, তো ইনকাম স্টেটমেন্ট কি সরাসরি যেতে পারবে? এটা সরাসরি যাবে না কোনো প্রসেস? আগে যাবে কোথায়? ট্রায়াল ব্যালেন্স। তারপরে কি হবে? ট্রায়াল ব্যালেন্স হবে। ট্রায়াল ব্যালেন্স থেকে সরাসরি যাবে নাকি? ট্রায়াল ব্যালেন্স থেকে সরাসরি যাবে না আরো কোনো কিছু করতে হবে? না, ব্যালেন্সের পর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে, এরপরে সেপারেট করে হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দিব। জি, তারপরে স্যার ওখান থেকে অ্যাসিড আর এক্সপেন্স গুলো সেপারেট করে আমরা অ্যাসিড আর এরপরে কি সরাসরি আমি চলে যেতে পারবো না? আর কিছু করতে হবে না আমাকে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তারপরে কি? এরপরে কিছু করতে হবে বলেন তো? এরপরে কিছু আছে কিনা? সো মান্থ এন্ডে ক্লোজিং থাকলে ক্লোজিং করতে হবে। এই যে এটাই বলতে চাচ্ছিলাম, যে ক্লোজিং এন্ট্রি করতে হবে। কারণ ক্লোজিং এন্ট্রি না করলে কোনোদিনই এটাকে আমরা ইনকাম স্টেটমেন্ট হিট করাইতে পারবো না। সো অ্যাজ দিস ইজ এ এক্সপেন্স, সো এটা হিট করবে যে আসলে কোথায় হিট করবে? এটা হিট করবে হচ্ছে বেসিক্যালি আমাদের প্রফিট এন্ড লস। সো as this is the expense, so first of all from the ledger we will transfer automatically software এ আমরা যদি অটোমেটেড হয় তাহলে অটোমেটেড চলে যাবে ট্রায়াল ব্যালেন্স। তারপরে যদি কোনো ওইখানে if there any adjustment required, then there is a adjusted trial balance, then from the adjusted trial balance it will there must have a auto closing entry, and for the manual accounts we need to pass a closing entry, and ultimately it will hit to profit and loss. আর প্রফিট এন্ড লস আবার যাবে কোথায়? এটা কি শেষ নাকি অন্য কোথাও যাবে? প্রফিট এন্ড লসের অ্যাকাউন্টে কোথায় থাকবে? ফাইনালি যদি ব্যালেন্স শিটে বলি কোথায় থাকবে? রিটেন আর্নিংস হবে, রিটেন আর্নিংস। সো নানা জিনিস, বাট এভাবে যখন আমরা দেখছি তখন আমরা কিন্তু এই যে আমি বলি যে আমাদের অ্যানালাইজ করতে হবে, আমাদের জিনিসগুলো বুঝতে হবে, এটাই আমি বোঝার চেষ্টা করি যে আমরা বেসিক্যালি ট্রাই করব, আমাদের কি ট্রাই করব যে আমরা প্রত্যেকটা জিনিস একটু বুঝে শেষ করব। সো দ্যাটস ওয়াই আই টুক এ লঙ্গার টাইম টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এভাবে আমাদের আসলে হিটটা কোথায় পড়ে। ওকে, আমরা বুঝলাম। এরপর দেখেন যে আল আরাফা ব্যাংক, হ্যাঁ এই ব্যাংকটার হিট কোথায় যাবে? আমরা যে এখানে দেখবো অনেকবার আমরা আল আরাফা দেখেছি, এটার কি হবে বলেন তো?
এটা এই যে আল আরাফা ব্যাংক আমরা অনেকবার পেয়েছি যে প্রথম অ্যাকাউন্ট ওপেন করা হলো যখন there is two partner Rakib and Tanvir, so both of them paid their part of their equity. I mean, Rakib paid 2,50,000 taka and Tanvir paid 1,50,000 টাকা। সো এটা তখন কি হবে, কোথায় যাবে? তারপরে so as there is a bank balance already there is a created from this bank balance we paid so many expenses like security deposit, we deposit for the rent of our space 20,000 taka, we paid we should also mention that this is a bank Al Arafa, not bank account. This account should be same name because we have only one bank. So এটা আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের কন্টিনিউ হচ্ছে ব্যাংক আল আরাফা। এটা আবার কোথায় যাবে বলেন তো? এটার গন্তব্য কি? এটা তো গন্তব্য দিলাম, এটার গন্তব্য কি হবে? এটা ব্যালেন্স শিটে স্যার। ব্যালেন্স শিট যাবে। এটা যে ব্যালেন্স আসবে, ব্যালেন্সটা আমরা যোগ বিয়োগ করে দেখব। এই ব্যালেন্সটা যাবে কোথায়? ব্যালেন্স শিটে। এটা কি হবে? এটা কিভাবে যাবে বলেন তো? সরাসরি ব্যালেন্স শিটে না, এটা ট্রায়াল ব্যালেন্স হয়ে যাবে। এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স হবে, এটাও ট্রায়াল ব্যালেন্সে যাবে। ট্রায়াল ব্যালেন্স হয়ে তারপরে যাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যাবে। যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যাবে, তারপরে যাবে ব্যালেন্স শিটে, তাই না? তারপর আমাদের ব্যালেন্স শিটে চলে যাবে। ওকে, সো ইটস ক্লিয়ার। আপনারা তাহলে কনসেপ্টুয়ালি ক্লিয়ারই বুঝতেছেন। সো আমরা any of you, I mean some of you are in a very advanced level and probably some of you are not that much experienced, especially you have not the practical exposure. আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপোজার নাও থাকতে পারে। সো এই বিষয়ে কারো কোনো কোশ্চেন কি আছে আমরা ফার্দার আগানোর জন্য? কারণ আমরা তো যাব অনেক দূরে যে আমরা এইখান থেকে আস্তে আস্তে রেশিও অ্যানালাইসিস করব। উই উইল মেক ইট এ রেশিও অ্যানালাইসিস, উইল ট্রাই টু মেক দ্য we will make the accounting entries, then we will post it in the ledger. From the ledger we will try to make it the trial balance, adjusted trial balance, and then we'll make the financial statement. Not only that, from that we will make some ratio analysis, we will do the forecasted income statement, balance sheet, we'll talk about the bank financing, we'll talk about how we can make a organization listing, এখানে লিস্টিং এর কি কি রিকোয়ারমেন্ট সব আমরা দেখব। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে সোফার যাব অনেক দূর, আপাতত আপনি বলেন তো যে এখান থেকে কিছু বোঝার আছে কিনা বা এখানে কিছু জানার আছে কিনা? প্লিজ। যতদূর করা হয়েছে স্যার বুঝতে পারছি স্যার আর কি। অন্য কেউ অন্য কোনো? সোফার স্যার ওকে, আমম শর্মা। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। ওকে ওকে। house in a family get together, so that's why I can't contribute today in class. Okay, no issue. You will get the class link and always class recording, so it will not a big deal for you. You can continue, right? Thank you. You just try to concentrate as much as possible and we'll provide you the class recordings. Okay, so now বলেন তো যে তাহলে আমরা একটু আগাই। for the foreign students we have 2-3 foreign students. Is it very clear to you? Please give me feedback, otherwise how can I know that it is okay for you or not? Because there are who are interacting regularly, I can get the pulse of them, I can make understand that whether they are understanding it or not, whether we are in a same pace or not. But who are not responding, it is very quite difficult for me to understand whether we are in a same pace or not. So please, I expecting your feedback. Without feedback it is really impossible for me to continue the class with a very successful way. Okay, so please try to give me feedback regularly. Okay, any feedback so far? Any question so far? Sir, yes please bolen. we have difficulty if you speak Bengali, so I going now because I have another class, but last class you speak Bengali, so we are difficult to understand. Okay. Try to speak English. Okay, so today is okay? Yeah, today is okay. Okay, fine. That's why I'm asking. Thank you so much. Okay.
So thank you for you as you are a foreign student. So I will try to make both English and Bangla mix so that for your it will be easy. And last class we use most of the time in Bangla. So I will try to cover it for U3, especially the U3 person is there. So in a later any later date we'll try to